আসসালামু আলাইকুম সবাইকে। বাজি স্কুলের আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের প্রতি লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা একটু দেখেন তো। যদি ঠিক থাকে তাহলে সুন্দর করে একটু কমেন্টে জানান যে সবকিছু ঠিক মতো শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানান আপনারা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে আমাদের আজকের আয়োজনে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসটা একটু ভিন্নধর্মী। আজকে আমরা আমাদের নিয়মিত যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো আমরা সাধারণত কুইজ সিস্টেম করে থাকি, কিন্তু সেগুলো আমরা করছি না আজকে। তবে আমাদের যে টপিক সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে টাইটেলে লেখা আছে পদার্থবিজ্ঞান কিভাবে পড়া উচিত। এটা অনেকের একটা প্রশ্ন, মেডিকেল কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান আসলে কিভাবে পড়া উচিত সেটা আপনাদের অনেকের একটা প্রশ্ন। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেটা সম্পর্কে জানবো। তার আগে আপনাদের একটু বলতে চাই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো আসলে কাদের জন্য। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে মেডিবা অ্যাডমিশন কেয়ার কোর্স। এই কোর্সটি আসলে কাদের জন্য? এই কোর্সটি যারা মেডিকেল কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য, তারা এই ক্লাসগুলো করতে পারবে। এবং বিশেষ করে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে পড়তে চায়, যেমন ফার্মেসি, বায়োকেমিস্ট্রি কিংবা বায়োটেকনোলজি বিষয় নিয়ে, তারা এই কোর্সটি করতে পারবে, আমাদের ক্লাসগুলো করতে পারবে। আমরা প্রতি সপ্তাহে একটি করে লাইভ ক্লাস নিয়ে থাকি। আহ, আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে, আমরা এটা একটা প্রিমিয়াম কোর্স চালু করব। আপনারা যারা যারা ইচ্ছুক তারা তারা আমাদের ভর্তি হতে পারবেন সামনে। আমরা যদি একটি সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস কাভার দেওয়া হবে। প্রতিটা যদি সম্পূর্ণ সিলেবাস কাভার দিতে যদি 40টা ক্লাস হয় তাহলে 40টাই ক্লাস টেস্ট হবে, তারপর কিছু ক্লাস মিলে একটি টিউটোরিয়াল হবে। এভাবে আমাদের প্ল্যান 3 মাস কোর্স প্ল্যানটি চলবে। তবে এটা সামনে লঞ্চ হবে, এখনো লঞ্চ হয়নি। সেটা সামনে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট হবে। আপনারা কাইন্ডলি আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন হয়ে থাকবেন, তাহলে সবগুলো তথ্য পাবেন। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। আজকে আমাদের যে টপিক আসলে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কিভাবে পড়া উচিত সেটা আমরা একটা অধ্যায় পড়ার মাধ্যমে জানবো। যারা মেডিকেল কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষাগুলো দিতে চান বা জীববিজ্ঞান অনুষদে দিতে চান তারা তাদের কিভাবে পড়া উচিত সেটা আমরা জানবো। ঠিক আছে, আমরা ফাইলটি ওপেন করতে হবে। আচ্ছা, আমাদের যে আজকে টপিকটি ছিল সেটি হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, পদার্থবিজ্ঞানের একটি চ্যাপ্টার, যেটা আপনাদের এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার সিলেবাস রয়েছে, যে শর্ট সিলেবাসটি রয়েছে সেখানেও রয়েছে, এবং আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। অনেকে প্রশ্ন জাগে যে পদার্থবিজ্ঞান কিভাবে আসলে পড়া উচিত, সেটাই আমরা পড়ব। তবে তার আগে যে আপনাদের জন্য আমরা যে নিয়মিত করি কুইজ হিসাবে নেই, কিন্তু আজকে কুইজ হিসাবে নিব না, তবে অনেকগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আহ, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার উত্তর আপনি একটু কমেন্টে জানাবেন। শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়, এটার উত্তরটা আপনার একটু কমেন্টে জানান, দেখি কে কি কমেন্ট করতেছেন। তারপরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বহিঃস্থিতি শক্তি ভূপৃষ্ঠ হতে পদার্থের সামগ্রিক অবস্থানের উপর নির্ভরশীল।
বি বহিঃগতিশক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল, সি অভ্যন্তরীণ স্থিতিশক্তি বস্তুকণার অবস্থান ও গঠন প্রকৃতির উপর নির্ভরশীল, ডি অভ্যন্তরীণ গতিশক্তি বস্তুকণার স্থানান্তরের উপর নির্ভরশীল। সঠিক উত্তর কোনটি? যে শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক না? আমরা জানি শক্তি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্থিতিশক্তি কিংবা গতিশক্তি। শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আপনারা একটু কমেন্টে জানান, দেখি কি সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, চলুন এটা আনসারটা একটু দেখে নিই। হ্যাঁ, দেখেন আমাদের শক্তি দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। আমরা সবাই জানি যে স্থিতিশক্তিটা কি? স্থিতিশীল অবস্থায় বস্তুর যে পরিমাণ শক্তি, স্থিতিশীল অবস্থায় কোনো একটি বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে সেটা হচ্ছে বস্তুর স্থিতিশক্তি। হ্যাঁ, বস্তুটা কি থাকতে হয়? স্থিতিশীল অবস্থায় থাকতে হবে। আর গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে গতিশীল বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে আছে তাকে আমরা কি বলবো? গতিশক্তি বলবো। আপনারা পড়ার সময় আপনার কিন্তু পুরো সংজ্ঞাটি মুখস্থ করার দরকার নেই, আপনার যে আমি যেভাবে দাগাইলাম সেভাবে দাগালেই চলবে। ঠিক আছে? যে স্থিতিশীল অবস্থায় যে শক্তি থাকে কোন একটা বস্তুর মধ্যে, স্থিতিশীল অবস্থায় যে শক্তি থাকবে সেটা হচ্ছে বস্তুর স্থিতিশক্তি, আর গতিশীল বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকবে সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি। আমাদের প্রশ্নটা ছিল যে শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। ঠিক আছে, আমরা একটু এগুলো জেনে পরের প্রশ্নটা যাব। দেখেন 2 নাম্বার পয়েন্ট আমাদের দরকার নেই, 3 নাম্বার পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে বহিঃস্থিতি শক্তি অর্থাৎ স্থিতি শক্তি ভূপৃষ্ঠ হতে পদার্থের সামগ্রিক অবস্থানের উপর নির্ভরশীল। অর্থাৎ স্থিতি শক্তিটা কিসের উপর নির্ভরশীল? যে কোনো একটা পদার্থের বা বস্তুর অবস্থানের উপর নির্ভরশীল, কিন্তু গতিশক্তি কি না? নির্ভরশীল না। তার মানে আমরা দেখলাম স্থিতি শক্তি অবস্থানের উপর নির্ভরশীল কিন্তু গতিশক্তি নির্ভরশীল না। স্থিতিশক্তি একটি বস্তু কণার গঠন এবং অবস্থানের উপর নির্ভরশীল। স্থিতিশক্তি দুইটা জিনিসের উপর নির্ভরশীল, একটা হচ্ছে গঠন, একটা হচ্ছে অবস্থান। কিন্তু গতিশক্তি কিন্তু কোন একটা বস্তু কণার গঠন প্রকৃতির উপর নির্ভরশীল না। গতিশক্তি জাস্ট শুধু স্থানান্তরের উপর নির্ভরশীল। তার মানে আমরা দুটার মধ্যে যে পার্থক্য দেখলাম, স্থিতিশক্তি কোন একটা বস্তুর গঠন প্রকৃতি এবং অবস্থান দুইটার উপর নির্ভরশীল, কিন্তু গতিশক্তি কিসের উপর নির্ভরশীল না? স্থানান্তরের, গঠন প্রকৃতি কিংবা অবস্থানের উপর নির্ভরশীল না, শুধুমাত্র বস্তু কণার স্থানান্তরের উপর নির্ভরশীল। যেহেতু একটা গতিশীল বস্তু, রাইট, এই জন্য তার স্থানান্তরের উপরেই শুধু নির্ভরশীল হবে। উচ্চতা বৃদ্ধিতে মান বৃদ্ধি পাবে। 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে যে উচ্চতা বৃদ্ধিতে কি বৃদ্ধি পাবে? মান বৃদ্ধি পাবে। যেহেতু স্থিতিশীল একটি শক্তি, স্থিতিশক্তি, তাকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠানো হবে তার শক্তি তত পরিমাণে বাড়বে। আর গতিশক্তির ক্ষেত্রে বেগ বৃদ্ধির ক্ষেত্রে তার কি হবে? মান বৃদ্ধি পাবে। 6 নাম্বার যে পয়েন্টটা, একটা গতিশীল বস্তুর স্থিতিশক্তি থাকতে পারে কিন্তু স্থির বস্তুর গতিশক্তি থাকে না। আর আমরা এই সমীকরণটা ইম্পর্টেন্ট, একটা স্থিতিশক্তির সমীকরণটা হচ্ছে mgh। m তো হচ্ছে ভর জিত অভিকর্ষণ, h তে উচ্চতা। তার মানে আমরা এখানে h দ্বারা বুঝতে পারতেছি যে এটা উচ্চতার উপর নির্ভরশীল। কিন্তু গতিশক্তির যে সমীকরণটা সেটা হচ্ছে হাফ mv স্কয়ার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা বেগের উপর নির্ভরশীল। তার মানে যদি ইন এ নাটশেল সংক্ষেপে বলি তাহলে বললাম স্থিতিশক্তি অবস্থানের উপর নির্ভরশীল করবে, বস্তু কণার গঠনের উপর নির্ভরশীল হবে, কিন্তু গতিশক্তি এগুলোর উপর নির্ভরশীল হবে না। গতিশক্তি জাস্ট স্থানান্তরের উপর নির্ভরশীল হবে। ঠিক আছে, এখন তাহলে আপনারা দেখেন যে একের সঠিক আনসার কোনটি হবে, যে শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়। বহিঃস্থিতিশক্তি ভূপৃষ্ঠ হতে পদার্থের সামগ্রিক অবস্থানের উপর নির্ভরশীল। আমরা জানি যে স্থিতিশক্তি অবস্থানের উপর নির্ভরশীল, তাহলে এটা সঠিক। কোনটা সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে।
গতিশক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা দেখেছিলাম যে গতিশক্তি গঠন প্রকৃতির উপর নির্ভরশীল না, শুধু স্থানান্তরের উপর নির্ভরশীল। তার মানে আমরা উত্তর পেয়ে গেছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, যে বহি গতিশক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল না, শুধু স্থানান্তরের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে পরেরগুলো কিন্তু সবগুলো সঠিক, জাস্ট খালি বি নাম্বারটা সঠিক নয়। আপনাদের কিন্তু এভাবে পদার্থবিজ্ঞান কিন্তু যে 5টা বিষয় রয়েছে তার মধ্যে পদার্থবিজ্ঞান পড়া খুব ইজি। বিশেষ করে মেডিকেল কিংবা ডেন্টাল পরীক্ষার জন্য, আমি ইঞ্জিনিয়ারিং কথা বলতেছি না, ওগুলাতে ডিপ পড়াশোনা করতে হয়। হ্যাঁ, খুব ইজি, জাস্ট আপনার কিছু বিষয়ের উপর নজর দিতে হবে, যেমন সংজ্ঞা, মাত্রা, যে কোনো মাত্রা, একক, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং ছোট ছোট ম্যাথ যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়। ঠিক আছে, এগুলোর উপর নজর দিলেই চলবে। আর যেভাবে যেভাবে দাগায় পড়তেছি, পদার্থবিজ্ঞান আসলে এভাবেই পড়া উচিত। যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো দাগালেই হবে। আর এখন কোনগুলো ইম্পর্টেন্ট টপিক আর কোনগুলো ইম্পর্টেন্ট টপিক না, সেটার জন্য আপনারা কি করবেন, সেটার জন্য আপনারা একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংক কিনে সেটা ভালো করে পড়ে ফেলতে হবে। যদি পড়ে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে কোন টপিকগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে আর কোন টপিক থেকে সবসময় কোয়েশ্চেন আসে না। সেই ক্ষেত্রে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সেগুলোর উপর নজর দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল শেষ। এখন যদি 2 নম্বর প্রশ্নে যাই, যে পদার্থবিজ্ঞানের নিম্নের কোন তথ্যটি সঠিক। 2 নাম্বার আছে, নিচে 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক। আপনারা কে কি কমেন্ট করতেছেন একটু দেখি কমেন্টগুলো। আগের উত্তর অনেকে সঠিক দিয়েছে, যেমন মাহি বলেছিল বি সঠিক উত্তর। রিধি বলছে সি, আসলে এই সি সঠিক উত্তর ছিল না, বি সঠিক উত্তর ছিল। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার প্রশ্নটার উত্তর আপনি একটু সবাই দেন, কে কি বলতেছেন দেখি। পদার্থবিজ্ঞানে নিম্নের কোন তথ্যটি সঠিক। এতে দেওয়া আছে এমজিএস গতিশক্তির সমীকরণ, বি শক্তির মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2, ক্ষমতার মাত্রা হাফ mv স্কয়ার, গতিশক্তি একটি ভেক্টর রাশি। কোনটি সঠিক আপনারা একটু কমেন্টে জানান। আচ্ছা, রিদি বলতেছে যে উত্তর বি শক্তির মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 2। মাকসুদা বলতেছে যে উত্তর বি। মাহি বলতেছে উত্তর ডি। ওকে, এটা কি আসলে উত্তর ডি নাকি আমি একটু পর দেখব। আফরিন বলতেছে উত্তর বি। খালিদুর রহমান উত্তর বলতেছে বি, অর্থাৎ ম্যাক্সিমাম বলতেছে যে উত্তর বি। আমরা একটু পরে দেখব, তার আগে একটি কোশ্চেন আসছে, যে কোশ্চেনটা করছে আফরিন, একটা কোশ্চেন করছে যে ভাইয়া কোন কোশ্চেন ব্যাংকটা ভালো হবে মেডিকেলের জন্য। আচ্ছা, বাজারে অনেকগুলো কোশ্চেন ব্যাংকই পাওয়া যায়, তার মধ্যে জয়কলিরটা কিনতে পারেন, অথবা রয়্যালের একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, যেটা আপনার পড়তে কমফোর্টেবল লাগবে। একটু দেখবেন, দেখে যেটা পড়তে কমফোর্টেবল লাগবে সেটাই কিনতে পারেন। সবটাই ভালো, যে ব্যাখ্যাগুলা ভালো দেওয়া আছে সেটা দেখে যেটা পড়তে আপনার চোখে কমফোর্টেবল লাগবে সেটাই কিনবেন। ঠিক আছে, 2টার মধ্যে একটা কিনলেই হবে, রয়্যাল কিংবা জয়কলির যে কোশ্চেন ব্যাংকটা পাওয়া যায় সেটা কিনলেই হবে। আচ্ছা, অনেকে উত্তর 2 নাম্বার উত্তর বি বলতেছে, আমরা একটু ব্যাখ্যায় যাব। হ্যাঁ, দেখি আসলে কি। আচ্ছা, এখানে এই নাম্বার অপশনে দেওয়া আছে এমজিএস গতিশক্তির সমীকরণ, এটা অবশ্যই ভুল। এমজিএস হলো একটা কি বিভব শক্তির সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ স্থিতিশক্তি। বিভব শক্তি মানে স্থিতিশক্তি, এমজিএস হলো বিভব শক্তির সমীকরণ। আর আমরা জানি শক্তির মাত্রা কি ml স্কয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রা এবং কাজের মাত্রা দুইটা সেম, ml স্কয়ার টি ইনভার্স 2, কিন্তু ক্ষমতার মাত্রা আবার কি একটু ভিন্ন, যেমন ml স্কয়ার টি ইনভার্স কিউব। ঠিক আছে, আর গতিশক্তি বা কাজ সবগুলোই কি একটা স্কলার রাশি। এই 4টা অপশন খুব ভালো করে জানতে হবে। যে এমজেস আমরা জানি স্থিতিশক্তির একটা সমীকরণ, শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সেম, ml স্কয়ার টি ইনভার্স 2, ক্ষমতার মাত্রা আবার ভিন্ন, জাস্ট খালি লাস্টে গিয়ে ইনভার্স 3। হ্যাঁ,
গতিশক্তি একটা স্কলার রাশি। ওকে, তার মানে যারা যারা সঠিক বি উত্তর দিয়েছিলেন তাদের সবারটা সঠিক। হ্যাঁ, শক্তির মাত্রা এমএল স্কোয়ার টি ইনভার্স 2। যারা ডি বলেছিল তাদেরটা কিন্তু সঠিক না, গতিশক্তি একটা কি স্কলার রাশি। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন আমি একটু আগে বলেছিলাম যে শক্তি এবং কাজের মাত্রা কি একই। হ্যাঁ, ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে কোনো একটা ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার। আচ্ছা, আমি একটু সরি, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, আমি একটু সরি।
সবকিছু ক্লিয়ারলি শোনা গেলে একটু কমেন্টে জানাও যে সবকিছু শোনা যাচ্ছে, তাহলে আমরা আবার শুরু করবো। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আসলে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যে এখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, অল ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি আবার, আমরা যেখানে ছিলাম আসলে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে ক্ষমতা কি। হ্যাঁ, ক্ষমতা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা যন্ত্রে কাজ করার হার, সেটাই হচ্ছে কি আমাদের ক্ষমতা। ক্ষমতা কিন্তু একটা ক্ষমতা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, তোমরা একটু কমেন্টে জানাও দ্রুত। ক্ষমতা কিন্তু কাজ বাই সময়, ঠিক আছে। শক্তি এবং কাজ দুইটা কিন্তু স্কেলার রাশি, এবং দুইটা কাজের এবং শক্তির মাত্রা দুইটারই সেম, এম এল স্কয়ার টি ইনভার্স 2। সুতরাং কিন্তু ক্ষমতার মাত্রাটা একটু ভিন্ন আমরা দেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, যারা যারা উত্তর দিয়েছিলে তাদের সবারটা হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে, নিম্নের কোন তথ্যটি সঠিক? 3-এর উত্তর কি হবে তোমরা একটু কমেন্টে জানাও দ্রুত। এ তে বলা আছে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব। বিতে বলা আছে কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে গতিশক্তি তার উপর নির্ভরশীল। ক্ষমতা ধনাত্মক ঋণাত্মক দুই রকমেরই হতে পারে। ডি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই 4টার মধ্যে কোনটি সঠিক? তোমরা দ্রুত কমেন্টে জানাও। সরি, আসলে দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, মাকসুদা বলতেছে যে উত্তর ডি। ওকে, আর কে কি বলতেছো দেখি। মাহি বলতেছো যে উত্তর ডি, যে শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। রিদিও বলতেছে ডি, খালিদুরও বলতেছে ডি। ওকে, সবাই ম্যাক্সিমাম কি বলতেছে? ডি। হ্যাঁ, ওকে, আমরা দেখি ব্যাখ্যাটায় চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো কয়েকটা টার্ম আসছে, টার্মগুলো আমরা একটু পড়বো। যেমন 1 নম্বরে বলা আছে অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল বলতে কি বুঝি আমরা সেটা জানবো। যারা কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব, এটা কি সত্যি না সত্যি না সেটাও দেখবো। আচ্ছা, গতিশক্তি উচ্চতার উপর নির্ভরশীল। গতিশক্তি উচ্চতার উপর নির্ভরশীল না, আমরা জানি, একটু আগে দেখে আসছে, তাই না। স্থিতিশক্তি উচ্চতার উপর নির্ভরশীল। ক্ষমতা ধনাত্মক ঋণাত্মক দুই রকমেরই হতে পারে, এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক না। ক্ষমতা কিন্তু ধনাত্মক ঋণাত্মক হতে পারে না। কাজ কি হতে পারে? কাজ ধনাত্মক ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটু দুইটা টার্ম আসছে, যে সংরক্ষণশীল বল এবং হচ্ছে অসংরক্ষণশীল বল। এই দুইটা জিনিস কি আমরা একটু দেখবো। হ্যাঁ, এই দুইটা সুন্দর করে দেওয়া আছে। যদি সংরক্ষণশীল বলটা কি, যদি কোনো একটি কণা একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করে এবং সে আদি অবস্থানে ফিরে আসে, যদি সংরক্ষণশীল বল দ্বারা কি হবে? যেই বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হবে, এক কথায় যে বল দ্বারা কৃত কাজের পরিমাণ কি হবে? শূন্য হবে, সেটা হচ্ছে কি সংরক্ষণশীল বল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের পরিমাণ কি হবে না? শূন্য হবে না। এক কথায় সংরক্ষণশীল বল হলো যেই বল দ্বারা কৃত কাজের পরিমাণ কি হবে? শূন্য হবে। কিন্তু যেই বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হবে না, সেটা হচ্ছে কি অসংরক্ষণশীল বল। ক্লিয়ার দুটার মধ্যে? আচ্ছা, দেখো সংরক্ষণশীল বল কণার গতিপথের উপর নির্ভরশীল না, কিন্তু অসংরক্ষণশীল বল কণার গতিপথের উপর নির্ভর করে। এই যে ছোট ছোট বিষয়, তোমার কিন্তু সব পড়ার দরকার নেই। এই যে দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি জাস্ট দাগাচ্ছি, তোমরা কিন্তু পড়ার সময় বইগুলাতে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু দাগাবা। বেশি পড়লে কিন্তু সমস্যা, মানে বেশি কিন্তু মাথায় থাকবে না, পড়াটা সুন্দর করে গুছায় আনতে হবে। এই জন্য তোমরা কি করতে পারবে? এই জন্য তোমরা হাইলাইটার ইউজ করতে পারো, ঠিক আছে। হাইলাইটার কিনবা, অবশ্যই 2-3 কালারের হাইলাইটার কিনবা এবং সেটা দেখে সুন্দর সুন্দর করে দাগায় ফেলবা। দাগায় ফেললে দেখবা যে বইটা অনেক
ফকফকা মনে হইতেছে এবং অনেক কম পড়া মনে হইতেছে। হ্যাঁ, তার মানে আমরা দেখলাম সংরক্ষণশীল বল হচ্ছে যেই বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য, কিন্তু অসংরক্ষণশীল বল কৃতকাজের পরিমাণ কি হয় না, শূন্য হয় না। সংরক্ষণশীল বল গতিপথের উপর নির্ভরশীল, কিন্তু অসংরক্ষণশীল বল গতিপথের উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, সংরক্ষিত কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব না। তাহলে আমরা একটু আগে যে একটা অপশন দেখছিলাম যে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, এটা কি ভুল তথ্য। হ্যাঁ, অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা যায় না, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পুনরুদ্ধার করা যায়। তাহলে আমার কি এটাও ভুল যে গতিশক্তি কি উচ্চতার উপর নির্ভরশীল না, ক্ষমতা ধনাত্মক করতে পারে না। ঠিক আছে, তাহলে সি ভুল। তাহলে আমাদের শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়, এটি হচ্ছে কি ডি সঠিক আনসার। যারা যারা ডি সঠিক আনসার দিছো তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, যারা যারা ডি দিছো তাদের সঠিক হয়েছে। আরেকটা জিনিস, সংরক্ষণশীল বল এর ক্ষেত্রে যে আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র আছে সেটা খাটে, মানে সেটা প্রযোজ্য। অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র খাটে না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যে তাহলে যদি কোশ্চেন আসে যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র খাটে সংরক্ষণশীল বলে, এটা কি সঠিক না মিথ্যা? অবশ্যই সঠিক। হ্যাঁ, আচ্ছা, আর দুইটা জিনিস এখান থেকে শিখতে হবে, সেটা হচ্ছে সংশক্তি বল, একটা হচ্ছে আসঞ্জন বল। এই দুইটা জিনিস কি? তার আগে তোমরা আমাকে বলো যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কি একটি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? প্রশ্নটা হচ্ছে মহাকর্ষ বল এটি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? দ্রুত কমেন্টে জানাও দেখি কে কি কমেন্ট করতেছ। সংরক্ষণশীল বল, মহাকর্ষ বল কি একটি সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? দ্রুত উদাহরণ জানাও তো, দ্রুত কমেন্টে জানাও তোমরা, দেখি কে কি কমেন্ট করতেছো। সংরক্ষণশীল বলের উদাহরণ এবং মহাকর্ষ অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো মাস্ট পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। মহাকর্ষ বল কি একটা সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? যার যার জানা আছে তারা দ্রুত কমেন্টে জানাও। হ্যাঁ, ওকে, রিদি বলতেছে যে সংরক্ষণশীল বল, বাকিরা কি বলতেছে? মাকসুদা বলতেছে সংরক্ষণশীল বল, আফরিনও বলতেছে যে মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। গুড। মহাকর্ষ বল কিন্তু একটি সংরক্ষণশীল বল। মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল সবগুলা কি সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি একটি অসংরক্ষণশীল বলের উদাহরণ। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সংশক্তি বল এবং আসঞ্জন বল। ঠিক আছে, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি সংশক্তি বল বা আসঞ্জন বল। এখন সংশক্তি বল কি? সংশক্তি বল হচ্ছে পদার্থ, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে আকর্ষণ। যদি একটা পদার্থ হয়, ধরো একটা আপেল, আপেলের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে কি সংরক্ষণশীল বল। অর্থাৎ একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে কি সংরক্ষণশীল, সংশক্তি বল। ঠিক আছে, তাহলে মানে অন্যটা আসঞ্জন বল কি? আসঞ্জন বল হচ্ছে ভিন্ন দুইটা পদার্থ, ভিন্ন দুইটা অণুর মধ্যে, যদি একটা আপেল হয় আর একটা যদি আম হয়, তাহলে দুইটার মধ্যে যে অণু, এই দুইটা অণুর মধ্যে যেই আকর্ষণ সেটাকে কি বলা হয়? আসঞ্জন বল। ঠিক আছে, এই আসঞ্জন বলটা কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, এটা একটু গুরুত্ব সহকারে দেখবা যে দুইটা বিভিন্ন পদার্থের অণুর ভেতর আকর্ষণকে আসঞ্জন বল বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, চারের সঠিক উত্তরটা কি? 4 আর 3 এটা কিন্তু সেম ছিল। ঠিক আছে, শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়।
এখন 5-এর যে এটা সেটা বলতো কোনটি শক্তি প্রকারভেদ নয়? চৌম্বক শক্তি, আণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি। কোনটি শক্তি প্রকারভেদ না? তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও। 5 নাম্বারটা একটু দ্রুত কমেন্টে জানাও। তোমাদের ফিজিক্স কিন্তু এভাবে দাগায় দাগায় যেগুলা মাত্রা ইম্পর্টেন্ট জিনিস ওগুলো পড়ে ফেলতে হবে। বিস্তারিত অনেক কিছু মুখস্থ করার কোনো দরকার নাই ভর্তি পরীক্ষার জন্য। আর বোর্ড পরীক্ষার জন্য তো আলাদাভাবে পড়তে হবে, তবে এগুলো তোমাদের জন্য উপকারী হবে। দ্রুত কমেন্টে জানাও তো কোনটি শক্তির প্রকারভেদ না। দেখি কে কি কমেন্ট করতেছে। আফরিন বলতেছে যে ডি, সৌরশক্তি শক্তির প্রকারভেদ না। ওকে, দেখি আমরা পরে দেখব। মাহিও বলতেছে যে সৌরশক্তি শক্তির প্রকারভেদ না। খালিদও বলতেছে যে সৌরশক্তি শক্তির প্রকারভেদ না। ওকে, সবাই ডি বলতেছে। হ্যাঁ, আমরা একটু দেখি আসলে যেটা ডি না অন্য কিছু। আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি শক্তি কি, রাইট? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। হ্যাঁ, শক্তির কিন্তু 9টা প্রকারভেদ আছে। এই 9টা প্রকারভেদ খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার কি? যান্ত্রিক শক্তি, 2 তাপ শক্তি, 3 শব্দ শক্তি, 4 আলোক শক্তি, 5 চুম্বক শক্তি, 6 বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌর শক্তি। তাহলে কোনটি শক্তির প্রকারভেদ নয়? বলো। সৌরশক্তি, তোমরা যে ডি বললা এটা তো আছে 9 নম্বরে। তাহলে কি সৌরশক্তি শক্তির প্রকারভেদ? অবশ্যই। চুম্বক শক্তি, চুম্বক শক্তি কি? চুম্বক শক্তিও আছে। বিদ্যুৎ শক্তিও আছে। তাহলে আমাদের নাই কোনটা? আণবিক শক্তি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আণবিক শক্তি। তোমরা যারা যারা সৌরশক্তি বলছো সবাই ভুল বলছো। হ্যাঁ, সবাই ডি বলছে উত্তর। ডি কিন্তু উত্তর না। তাহলে তোমাদের কি 9টা কিন্তু শক্তি মুখস্থ করে ফেলতে হবে, শক্তির রূপ। ঠিক আছে, 9টা শক্তি কি কি শক্তি মুখস্থ করে ফেলতে হবে। যারা যারা আণবিক সৌরশক্তি বলছো তাদের সবারটা ভুল। এটা কিন্তু সবাই ভুল করছো, কেউ সঠিক আনসার দিতে পারো না। হ্যাঁ, আচ্ছা, এটা কাউকে জিজ্ঞেস করবো না যে ইলেকট্রন ভোল্ট কি। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট কি একটা প্রশ্ন। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের ব্যবহারিক একক। কাজের কিন্তু অনেক একক আছে। কাজের ব্যবহারিক একক হচ্ছে কি? ইলেকট্রন ভোল্ট। এখন 1 ইলেকট্রন ভোল্ট সমান কত এটা তোমাকে জানতে হবে। এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। 1.6 × 10⁻⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত? 1.6 × 10⁻⁻19 জুল। এটা মাস্ট মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি কাজ কি। কাজ হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তার যদি স্মরণ ঘটে সেটাকে আমরা কি বলবো? কাজ বলবো। হ্যাঁ, কাজের কিন্তু অনেকগুলা একক আছে। কাজের যে যান্ত্রিক একক সেটা হচ্ছে কি? জুল। কাজের আবার বৈদ্যুতিক একক সেটা হচ্ছে কি? কিলোওয়াট ঘন্টা। দেখছো এককের প্রকারভেদ। যান্ত্রিক একক জুল, কিন্তু বৈদ্যুতিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আবার কাজে কিছু নিরপেক্ষ একক আছে, যেমন এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডাল। হ্যাঁ, এফপিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক। আবার এমকেএস পদ্ধতিতে কাজের একক জুল। তোমাদের মাস্ট এই 4টা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, যে কাজের একক গুলা কি কি। যদি বলা হয় এফপিএস পদ্ধতিতে কাজের একক কি? এফপিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল, সিজিএস পদ্ধতিতে আর্ক এবং এমকেএস পদ্ধতিতে জুল। তার মানে কাজের যান্ত্রিক একক জুল। কিন্তু আমরা যেটা আবার বিদ্যুতে হিসাব করলে সেটা কিলোওয়াট ঘন্টাতে চলে যায়, তাই না? তোমরা যে বিলের কাগজগুলো দেখছো সেখানে কিন্তু দেখতে পারবে। তাহলে ইলেকট্রন ভোল্ট কি? কাজের একটা ব্যবহারিক একক। ঠিক আছে, কাজের ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻⁻19 জুল। আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে ফিজিক্স কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু টেক্সট বুক ভালো করে পড়তে হবে। টেক্সট বুকের কোনো বিকল্প নাই। আমরা হয়তো সামনে একটা বললাম যে এটা কোর্স লঞ্চ করব
3 মাসের একটা কোর্স থাকবে, সেখানে লাইভ সরাসরি ক্লাস নেওয়া হবে। প্রতিটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে, যেন তোমরা কি নিজেকে যাচাই করতে পারো। সামনে এটা বিস্তারিত জানবা, অবশ্যই জানাবো। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আগে থেকে জানাতে পারো, হ্যাঁ। আচ্ছা, 14 নাম্বারে আমরা একটু চলি। 14 নাম্বারটা তোমরা বলো, বল দ্বারা কাজের পরিমাণ কখন জিরো হবে? এটা কমেন্টে জানাও দ্রুত। বল দ্বারা কাজের পরিমাণ কখন জিরো হবে? আচ্ছা, মাহি একটা কোয়েশ্চেন করছে যে আণবিক শক্তি আর নিউক্লিয়ার শক্তি কি রিলেটেড না? না, দুইটা কিন্তু রিলেটেড না। এখানে আণবিক শক্তি নিউক্লিয়ার শক্তির সাথে রিলেটেড হচ্ছে পারমাণবিক শক্তি। ঠিক আছে, আণবিক শক্তি কিন্তু এটাকে যে অণুশক্তিটা সেটাকে বোঝাইছে। ঠিক আছে, এখানে কিন্তু ওই পারমাণবিক শক্তিকে বোঝায় নাই। হ্যাঁ, নিউক্লিয়ার শক্তিও সরাসরি নিউক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, ওকে। সবাই বলতেছে যে উত্তর হচ্ছে সি। ওকে, সবাই বলতেছে উত্তর সি, কখন কাজের পরিমাণ শূন্য হবে। ওকে, সবাই বলতেছে যে উত্তর সি, তার মানে 90 ডিগ্রি হবে। ওকে, সবাই পারে। আমরা সবাই জানি কাজের পরিমাণ তখনই শূন্য হবে যখন থিতার পরিমাণ কি হবে, 90 ডিগ্রি হবে। তোমাদেরকে বলে রাখি যে আমরা যে লাইভ ক্লাসটা নিতেছি এর উপরে সোমবারে, আগামী সোমবারে একটা পরীক্ষা হবে আমাদের গ্রুপে। ঠিক আছে, যারা যারা এখনো গ্রুপে জয়েন হও নাই তারা দ্রুত জয়েন হয়ে নাও, হ্যাঁ। আমাদের গ্রুপে আমাদের পরীক্ষাটা হবে, এটার উপরে চ্যাপ্টারের উপরে পরীক্ষাটা হবে। ঠিক আছে, চলো ব্যাখ্যাটা দেখি। আচ্ছা, দেখো, প্রশ্নটা ছিল যে বল দ্বারা কাজের পরিমাণ কখন কি হবে, শূন্য হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আগে বলছি যে কাজ কি, কোনো একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে যখন একটা বস্তুর স্মরণ ঘটবে তখন আমরা সেটাকে কি বলবো, তখন সেটাকে আমরা বলবো কাজ। সেটাকে আমরা যদি সমীকরণ আকারে প্রকাশ করতে চাই তাহলে কাজের সমীকরণটা হচ্ছে W = F cos থিটা। ঠিক আছে, সেখান থেকে দেখো এখানে আমার যদি আমি মান বসায় দিই যে আমার স্মরণ যদি না ঘটে, তাহলে থিতা যদি কত হয়, থিতার পরিমাণ যদি আমি 90 ডিগ্রি বসায় দিই, কস থিতার মান যদি আমি কত ডিগ্রি বসায় দিই, তুমি যদি এখানে 90 ডিগ্রি বসায় দাও, কস 90 ডিগ্রি মান কত, জিরো। এক কথায় থিতার মান যদি 90 ডিগ্রি বসায় দাও, দেখবা কস থিতার মান 90 ডিগ্রি মান কিন্তু জিরো, তার মানে সব জিরো হয়ে যাবে, কাজের পরিমাণ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু সি, থিতার মান 90 ডিগ্রি হলে কাজের পরিমাণ কি হবে, জিরো হবে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট নোট আছে, নোটটা কিন্তু সবার মাথায় থাকতে হবে যে কাজের পরিমাণ কিসের উপর নির্ভর করে, থিতার উপর নির্ভর করে। যেমন থিতা সমান সমান 0 ডিগ্রি হলে তাহলে আমার কাজ কি হবে, তখন ধনাত্মক হবে। কাজ কি হবে, ধনাত্মক। অর্থাৎ কাজ ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হতে পারে। কাজ কখন ধনাত্মক হবে, যদি কোয়েশ্চেন আসে কত থিতা হলে কাজ ধনাত্মক হবে, কোয়েশ্চেন আসতেই পারে। থিতা হবে 0 ডিগ্রি হলে কাজ কি হবে, ধনাত্মক হবে। কিন্তু থিতার মান যদি কি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি বল কাজের পরিমাণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন কিন্তু কাজ হবে না। কাজ হবে না কখন, থিতা সমান সমান 90 ডিগ্রি হলে। কিন্তু কাজ থিতার পরিমাণ যদি 80 ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে, কাজ ঋণাত্মক, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ বোঝাবে। এটাকে যদি আমরা সামারি করি তাহলে আমরা বলবো যে কাজ থিতার উপর নির্ভরশীল। এক, 2 নাম্বার হচ্ছে থিতার পরিমাণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজ হবে ধনাত্মক, অর্থাৎ বলের দ্বারা কাজ বোঝায়, কাজটা বলের দ্বারা ঘটবে। থিতার পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কোনো কাজ হবে না, কাজের পরিমাণ শূন্য। থিতা যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজ ঋণাত্মক, অর্থাৎ কাজটা বলের বিরুদ্ধে কাজ বোঝাবে। তোমাদের এই নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। 15 আনসারটা বলো তো, এক অশ্ব ক্ষমতা সমান কত? এটা সবার পারা উচিত। এক অশ্ব ক্ষমতা সমান কত? দেখি কে কে সঠিক উত্তর দিতেছো।
একশ ক্ষমতা সমান সবাই পারবা আশা করি, এটা সিম্পল, এটা না পারলে আসলে লজ্জা। ওকে, পরাগ এতক্ষণ পরে আসছো ক্লাসে না? আচ্ছা, সমস্যা নাই, ভালো করে ক্লাস করো। পরাগ বলতেছে যে উত্তর সি। টুম্পা বলতেছে উত্তর সি। ওকে, মাহি বলতেছে উত্তর সি। সবাই বলতেছে সি, খালিদও বলতেছে উত্তর সি। ঠিক আছে, সবাই বলতেছে উত্তর সি। মিমু বলতেছে উত্তর সি। ওকে, এটা আমরা সবাই পারি, এখানে এটা আসলে বলার কিছু নাই। এক অশ্ব ক্ষমতা সমান কত? এক অশ্ব ক্ষমতা সমান বা হর্স পাওয়ার, এক হর্স পাওয়ার সমান সমান 746 জুল পার সেকেন্ড। হ্যাঁ, এই 700 জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটে নিলেও 746 ওয়াট, মানে ওয়াট আর জুল পার সেকেন্ড কিন্তু সেম কথা, তাহলে তার মানে বুঝলাম আমরা। ঠিক আছে, আবার এটাকে যদি কিলো ওয়াটে নাও তাহলে 0.746 কিলো ওয়াট। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কার্যকর শক্তি ডিভাইডেড প্রদত্ত মোট শক্তি, এটা কিসের শক্তির একটা সমীকরণ, নাকি কর্মদক্ষতার সমীকরণ, নাকি হচ্ছে কাজের সমীকরণ, নাকি কোনোটাই না? এটা আমরা জিজ্ঞেস করবো না, এটা আমরা সবাই জানি যে কার্যকর শক্তি, আমরা যদি একটা কোনো একটা মেশিনে যে পরিমাণ শক্তি দিব তার কতটুকু আমরা কাজ হিসেবে পাচ্ছি, সেটাই হচ্ছে তার কর্মদক্ষতা। ঠিক আছে, সেটাই তার হচ্ছে কি কর্মদক্ষতা। তুমি আসলে তোমার উপরে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, তুমি সেটা থেকে কয় টাকায় ব্যবহার করতে পারতেছো, সঠিকভাবে কাজে লাগাতে পারতেছো, সেটাই কর্মদক্ষতার হিসাব। হ্যাঁ, ওকে, তার মানে কর্মদক্ষতাটা কি? আমি একটা মোট প্রদত্ত শক্তি দিব, ইনপুট করব, হ্যাঁ, সেখান থেকে আমি কি পরিমাণ বেনিফিট পাচ্ছি, আউটপুট পাচ্ছি, সেটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। এটাকে যদি আমি সমীকরণ আকারে প্রকাশ করতে চাই এভাবে যায়, বইতেও সুন্দর করে দেওয়া আছে। আর একটা কথা বলি, টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নাই, হ্যাঁ, টেক্সট বুক বেশি বেশি করে পড়তে হবে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। একটু আগে আমরা এটা পড়ে আসছি, 17 নাম্বারটা দ্রুত আনসার করো। আমি একটু আগে কাজ পড়ে আসছি। থিটার মান যদি কি হয়, থিটার মান যদি জিরো সমান বা জিরো থেকে বড় কিংবা 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে, ধনাত্মক হবে, কোনো কাজ হবে না, কোনটি? একটু আগে পড়ে আসছি, এটা পারা উচিত। দ্রুত কমেন্টে জানো। ওকে, মাহি বলতেছে বি ধনাত্মক হবে, খালিদও বলতেছে বি ধনাত্মক হবে। হৃদয় বলতেছে বি, মাকসুদা বলতেছে বি, পরাগ বলছে বি। আসলে সবাই বলতেছে বি ধনাত্মক হবে, তার মানে তোমরা কি সবাই বুঝছো? হ্যাঁ, আহ কোনটা কৃত কাজে কি হবে, যদি 90 ডিগ্রি থেকে থিটা মান ছোট হয় তাহলে কৃত কাজ ধনাত্মক, অর্থাৎ বলের দ্বারা কাজ ঘটবে। হ্যাঁ, সবাই বলতেছে বি। তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করো, হ্যাঁ, লাইভ ক্লাসটা শেয়ার করলে তোমার ফ্রেন্ডরাও দেখতে পাবে। ওকে, চলো আমরা ব্যাখ্যায় যাই। আমরা একটু আগে পড়ে আসছি, হ্যাঁ, যদি cos থিটা ধনাত্মক হবে, যদি থিটা মান কি 90 ডিগ্রির মধ্যে থাকে, 0 ডিগ্রি থেকে শুরু কিন্তু 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হলে কি হয়ে যাবে? কাজই হবে না। হ্যাঁ, কৃত কাজ কি হবে? ধনাত্মক হবে। আর cos থিটা ঋণাত্মক হলেও কাজ কি হবে? ঋণাত্মক হয়। তাহলে cos থিটা কখন ঋণাত্মক হবে? যখন 80 ডিগ্রি 180 ডিগ্রি সমান বা তার থেকে কম, কিন্তু কতটুকু কম? 90 ডিগ্রির উপরে থাকতে হবে, 90 ডিগ্রির উপরে কিন্তু 180 ডিগ্রির নিচে, এই রেঞ্জের মধ্যে থাকলে cos থিটা ঋণাত্মক হয়, কাজের পরিমাণও কি হবে? ঋণাত্মক হবে। তাহলে তার মানে 18 আর 17 প্রশ্ন সেম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, 19 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বহুবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা এখানে দেখতেছি যে 1999 সালে আসছে, কিন্তু রিসেন্টলিও আসছে। ঠিক আছে, এটা বলো কোন উক্তিটি সঠিক?
কোন মুহূর্তে বস্তুর গতিশক্তি ওই মুহূর্তে বস্তুর বেগের বর্গ ও ভরের গুণফলের অর্ধেক, নাকি নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক? গতিশক্তি হাফ ভরবেগ স্কয়ার বাই ভর। উপরে সবকটি কোন উক্তিটি সঠিক? দ্রুত জানাও। এটা আনসারটা কি হবে? দ্রুত জানাও তো। মাহি বলতেছে যে উত্তর এ। ওকে, একটু পরে দেখবো যেটা কি সঠিক নাকি হয় নাই। কোন বস্তুর গতিশক্তি ওই মুহূর্তে বস্তুর বেগের বর্গ ও ভরের গুণফলের অর্ধেক। আমরা গতিশক্তি জানতেছি, ঠিক আছে। ওকে, এটা কি পি দ্বারা কি বোঝায় একটু পরে দেখবো। মাহি বলতেছে সি, আফরিন বলতেছে সি, মাহি বলতেছে এ। ওকে, হৃদয় বলতেছে সি। আচ্ছা চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখি। হ্যাঁ, তো আচ্ছা, কোনো প্রথমটা কি বলা হয়েছে? কোনো মুহূর্তে বস্তুর গতিশক্তি, গতিশক্তি মানে কি আমরা জানি ইকে, রাইট। ওই মুহূর্তে বস্তুর বেগের বর্গ, বেগের বর্গ। আচ্ছা, তার মানে কি হাফ এম বি স্কয়ার, এটাই তো আমরা জানি কি গতিশক্তি। হ্যাঁ, এটা সমান আমরা কি জানি গতিশক্তি। আচ্ছা, এখন দেখো ওই মুহূর্তে বস্তুর বেগের বর্গ, আমরা বেগের বর্গ দেখলাম এবং ভরের গুণফলের অর্ধেক, তার মানে কি এটাও কিন্তু সঠিক। কোন উক্তিটি সঠিক? এই নাম্বার কিন্তু কি সঠিক। আচ্ছা, বি নাম্বার কি নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে একটা গতিশক্তি কার সমানুপাতিক? গতিশক্তি নির্দিষ্ট বেগের বর্গের সমানুপাতিক। দেখো এখানে কি সমীকরণ দেখা যাচ্ছে যে বেগের সমানুপাতিক, তার মানে বি স্কয়ার, তার মানে বিও সঠিক, ঠিক আছে। আবার সি গতিশক্তি হাফ ভরবেগ স্কয়ার বাই ভর, সিও কিন্তু সঠিক। কিভাবে সঠিক? দেখো এই এমবি ভরবেগ আমরা কি বুঝি? এমবি কে ভরবেগ বলি। হ্যাঁ, এই সমীকরণটা থেকে একটা কনভার্ট বইতে দেখবা যা আছে এটা পাওয়া যায়, একে ইকুয়াল টু হাফ পি স্কয়ার বাই এম। এখানে পিটা হচ্ছে ভরবেগ, তার মানে ভরবেগ স্কয়ার বাই এম, ঠিক আছে। তাহলে গতিশক্তি কিন্তু কি হাফ ভরবেগ বাই স্কয়ার এম, দুইটাই কিন্তু কি গতিশক্তির সমীকরণ, এটা থেকে এটা পাওয়া যায়। তার মানে আমরা দেখতেছি যে কি তিনটাই সঠিক। তোমরা যারা উত্তর দিছো এ সঠিক, কেউ উত্তর দিছো সি সঠিক, কেউ কিন্তু বি সঠিক এটা দেও নাই, ঠিক আছে। বি সঠিক দেও নাই মেডিকেলে কিন্তু দেখো। তাহলে আমার আসল আনসার কোনটা হবে? উপরের সবকটি সঠিক। তার মানে কি তোমার এই যে এই দুইটা সমীকরণ, এই যে দুইটা সমীকরণ, এই যে দুইটা সমীকরণ খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি কিন্তু সবগুলো আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা সঠিক কোনটা সঠিক না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে, যে বুঝো নাই। আনসার ডি হবে এখন। হ্যাঁ, আনসার ডি হবে, সবগুলাই কি সঠিক। এই যে যে সমীকরণ দুইটা লেখা দিছি এই সমীকরণ থেকে কিন্তু বের করা যাবে। হ্যাঁ, ওকে। এখন দেখো এটাও কিন্তু সেম কোয়েশ্চেন, ঠিক আছে, এটা করার কোনো দরকার নাই, একই কোয়েশ্চেন। এখন 25 নাম্বার পারা উচিত, 25 নাম্বার না পারলে সবগুলারে মাইর। গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কি হবে? দ্বিগুণ হবে, 1/4 হবে, 4 গুণ হবে, সমান হবে। সমীকরণ থেকে কিন্তু এটা বের করতে পারবা। দ্রুত আনসার করো যে গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কি হবে, ঠিক আছে।
সমীকরণ জানলে কিন্তু একটু মাথা খাটাতে হবে, একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, গদ বাঁধা অনেক পড়াশোনা করা দরকার হয় না। দেখি কে কি কমেন্ট করতেছো। একটা গতিশীল বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কি হবে? দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 1/4 হবে, নাকি সমান হবে? আচ্ছা, টুম্পা বলতেছে বি, 1/4 হবে। খালিদও বলতেছে বি, পরাগও বলতেছে বি, দিদিও বলতেছে বি। সবাই বি বলতেছো কেন? তোমরা একটু ভালো করে খাতার মধ্যে করো, ঠিক আছে? দেখো এটা আনসার কি হয়। কোন একটা গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কি হবে? আমরা একটু আগে পড়ে আসছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো, একটু আগে কিন্তু পড়ে আসছিলাম একটা সমীকরণ। নির্দিষ্ট ভরে বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক কি? বি স্কয়ার। এখন যদি কোনো একটা, আমরা জানি কি বি স্কয়ার, এখন যদি বি এর মান আমি যদি বস্তু বেগ 2 হয়, আমরা কি একটু আগে দেখলাম ই সমান সমান কি? সমানুপাতিক বি স্কয়ার, ঠিক আছে? এখন আমি যদি বি এর মান দ্বিগুণ হয়, তার মানে কি 2 স্কয়ার, রাইট? তার মানে গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে। এই যে একটু আগে পড়ে আসছি, পারো নাই, সবগুলা ভুল করছো, সবাই বলছো কি 1/4, কিন্তু উত্তরটা কি হবে? 4 গুণ হবে, ঠিক আছে? গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কি হবে? 4 গুণ হবে, কারণ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাই আমি যদি এখানে বেগটাকে দ্বিগুণ করে দেই, তাহলে আমার গতিশক্তি কয় গুণ পাবো? 4 গুণ পাবো। বুঝতে পারছো? এই যে, মানে ভালো করে কিন্তু পড়াশোনা করতেছো না তোমরা, ঠিক আছে? এই যে এতটুকু বললাম, এই কয়েকটা জিনিস, এগুলো খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তুমি মেডিকেল বা ডেন্টাল বলো, কিংবা ওই যে জীববিজ্ঞান অনুষদগুলোতে বলো, বা ভার্সিটিতে প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আসে। এই প্যাচগুলো অনেকে ধরতে পারে না, ভুল করে চলে আসে, ঠিক আছে? এই কয়টা জিনিস ক্লিয়ার থাকতে হবে। এই যে 19 নাম্বার লাইনটা, খুবই, এই প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে বাকিগুলো সব পারবা, ঠিক আছে? এটা ক্লিয়ার হলে বাকি সব পারবা। আচ্ছা, আমরা এটা দেখবো না। আহ, এখন 26 নাম্বারটা বলো তো, সঠিক উত্তর কোনটা? মানে কাজের চরম এককের বেলায় কোনটি সত্য? সত্য চাইছে। এমকেএস পদ্ধতিতে কাজের একক জুল, এফপিএস পদ্ধতিতে কাজের একক জুল, সিজিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল, এবং এফপিএস পদ্ধতিতে কাজের একক আর্ক। কোনটা সঠিক? দ্রুত জানাও, দ্রুত। একটু আগে পড়ে আসছে এটা, তোমাদের কিন্তু আবার রিভাইসও দিয়ে দিচ্ছি, দেখছো? রিভাইস দিচ্ছি, একটু একটু আগে জানো, দ্রুত জানাও, দ্রুত কমেন্টে জানাও কে কি বলতেছো। ওকে, আফরিন বলতেছে যে উত্তর সি, সিজিএস পদ্ধতিতে সংশ্লিষ্ট কাজের একক ফুট পাউন্ডাল। আর কে কি বলতেছো দ্রুত জানাও, কে কি সি? মাহিও বলতেছে সি। আচ্ছা, পরাগও বলতেছে সি, মাকসুদা বলতেছে সি, সবাই সি বলতেছে, হ্যাঁ। আচ্ছা, আমি আবারও বলি, অ্যানাউন্সমেন্টটা দিই যে আমাদের সোমবারে, আগামী সোমবার এই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা হবে আমাদের গ্রুপে, ঠিক আছে? যারা যারা গ্রুপে জয়েন হও নাই, গ্রুপে জয়েন হয়ে নিও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও, হ্যাঁ। এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। আহ, আমাদের যে পেজটা আছে, পেজে কিংবা গ্রুপে দেখবে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, একটা পোস্ট করা আছে, তুমি ওখান থেকে কিন্তু চাইলে অনেকগুলা ফ্রি পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ। ওখানে একটা পেড কোর্সও আছে, চাইলে কেউ অল্প টাকা দিয়ে 27টা পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ। ওখানে গেলেই বুঝতে পারবা, তোমরা কিন্তু পরীক্ষাগুলো দিবা, পড়াশোনা করে নিজের যাচাই না করলে কিন্তু হবে না, হ্যাঁ।
আচ্ছা, সবাই বলতেছে যে উত্তর সি। ওকে, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এফপিএস পদ্ধতিতে কাজের একক কি? ফুট পাউন্ডাল। এই এফ থেকে ফুট, পিতে পাউন্ডাল, ঠিক আছে? এটা দেখে বোঝা যাচ্ছে। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? আর্ক। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? আর্ক। তোমরা উত্তর কি বলছো? সি। সিজিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল, এখানে দেওয়া আছে, এটা কি সঠিক? সিকেএস পদ্ধতিতে কাজের চরম একক কি? জুল। সিজিএস পদ্ধতিতে, সিকিএস পদ্ধতিতে কাজের একক জুল। তাহলে এটা সঠিক কোনটা হবে? কাজের পরম বা চরম একক হলো কি? জুল, সব সময়, ঠিক আছে? কাজের চরম একক বলে কোনটি সত্য? কাজের একক জুল। এফপিএস পদ্ধতিতে কাজের একক কি? ফুট পাউন্ডাল, তার মানে কি এটা সঠিক না। এফপিএস পদ্ধতিতে কাজের একক ফুট পাউন্ডাল, এটাও সঠিক না। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? আর সত্য না। তাহলে সঠিক উত্তর কি? এ। ঠিক আছে, 26-এর সঠিক উত্তর এ। সব ভুল করছো, সবগুলা ভুল করছো। হ্যাঁ, একটু আগে দেখে আসছে, তাও ভুল করছো। এগুলা কিন্তু খুব বারবার পড়তে হবে। এই যে যারা যারা কিন্তু বারবার পড়বে না, তারা সহজ জিনিস ভুল করবে, আর পরে কিন্তু কান্নাকাটি করবে যে আমার চান্স কেন হইলো না। হ্যাঁ, এই জন্য একই জিনিস বারবার পড়তে হবে। এই 27 নম্বর একটু আগে দেখে আসছে যে একটা বস্তুর বেগ দ্বিগুণ হলে কি হবে? গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। এটা আর ধরলাম না। 28 নাম্বারটা বলো সবাই। একটি বস্তু নিচে পড়তে থাকলে ওর কি হবে? স্থিতিশক্তি কি বৃদ্ধি পায়? গতিশক্তি বৃদ্ধি পায়? গতিশক্তি কমে যায়? স্থিতিশক্তি বা গতিশক্তি অপরিবর্তিত থাকে? কি হবে? 28 নাম্বার দ্রুত জানো, ঠিক আছে? দেখি কে কি জানো। আমি একটা বস্তু স্থির ছিল, সেটাকে নিচে ফালা দিলাম। বস্তু নিচে পড়তে থাকলে ওর কি শক্তি বৃদ্ধি পাবে? কোন ধরনের শক্তি বৃদ্ধি পাবে? এটা বাচ্চা একটা কোয়েশ্চেন, এটা সবাই পারবা। তোমরা কিন্তু সহজ উত্তর ভুল করতেছো। আচ্ছা, মাহি বলছে উত্তর বি, গতিশক্তি বৃদ্ধি পায়। আফরিন বি, রিদি বি, পরাগ বি, খালিদ বি। ওকে, সবাই বি বলতেছো। মনে হচ্ছে অনেকগুলা ভুল উত্তর দেওয়ার পর এবার সঠিক উত্তর দিতে পারতেছো তোমরা, ঠিক আছে? সহজ সহজ সবগুলা ভুল দিছো। হ্যাঁ, আচ্ছা দেখি কি হয়। দেখো, একটা বস্তু যতই নিচে নামবে তার স্থিতিশক্তি হ্রাস পাবে। একটা বস্তু উপর থেকে নিচে তখনই পড়বে কোন শক্তির কারণে পড়বে? স্থিতিশক্তির কারণে পড়বে। কিন্তু যখন পড়তে থাকবে তখন তার গতিশক্তিটা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা। পরন্ত বস্তুর প্রতি বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তির যোগফলের সমান। ঠিক আছে, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। বস্তুটি মাটি স্পর্শ করলে স্থিতিশক্তি, গতিশক্তি, শব্দশক্তি, তাপশক্তি ও যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। মানে মাটিতে যখন স্পর্শ করে ফেলবে তখন স্থিতিশক্তি এবং গতিশক্তি এটা কিসে পরিণত হবে? এবং শব্দশক্তি, তিনটা কিসে পরিণত হবে? তাপ শক্তি ও যান্ত্রিক শক্তিতে পরিণত হবে। এত কিছু যদি ইগনোর করে লাস্টে মাস্ট হলো আমার উত্তরটা হলো কি? গতিশক্তি কি হবে? বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। যারা যারা বি উত্তর দিছো সবাইকে অভিনন্দন। অনেকগুলা ভুল উত্তর দেওয়ার পরে একটা সঠিক উত্তর দিছো। হ্যাঁ, আমাদের কিন্তু আজকের মতো লাইভ ক্লাসটা এখানেই শেষ। হ্যাঁ, মানে আমরা কিন্তু প্রতি শুক্রবার আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি। তোমরা তাই প্রতি শুক্রবার জয়েন করবা। অন্য একটা টপিকের উপর লাইভ ক্লাস নিব। ফিজিক্স আসলে এভাবে পড়তে হবে, ঠিক আছে? খুঁটিনাটি বিষয় মাথায় রেখে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। তোমাদের যদি কোনো অধ্যায়ের উপর ক্লাস নেওয়ার চয়েস থাকে, যে উপরে ক্লাস নেওয়া যায়, তোমরা কমেন্টে জানাতে পারো, নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা আজকে লাইভ ক্লাসে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লাইভ ক্লাসে আগাম ইনভাইট দিয়ে রাখতেছি। সবাই ক্লাসগুলো করবা এবং লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। ঠিক আছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো শেষ করব। সবাই ভালো থেকো, সবাই মাস্ক পরবা, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। আর
বেশি বেশি করে ইবাদত করো, হ্যাঁ, আল্লাহ পাকের কাছে চাইবা, আল্লাহ পাক দেওয়ার মালিক, সবাই দিবা। আর যারা বোর্ড পরীক্ষার্থী তারা বোর্ড পরীক্ষার পাশাপাশি এখন কিন্তু অ্যাডমিশন নিয়ে ভাবার সময় আসছে, ঠিক আছে? তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু অনিশ্চিত, তাই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে ভাবার সময় আসছে, পাশাপাশি দুইটা একটু দেখার চেষ্টা করবা, হ্যাঁ। আর যারা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যাবে তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন, তাদের কিন্তু অনেক প্রচুর পরিমাণে ডিপলি ম্যাথ করতে হয়। এখানে কিন্তু এত ম্যাথ করার প্রয়োজন নাই, ছোট ছোট ম্যাথ করলেই হয়, বা ইকুয়েশন থেকে সলভ করার ক্ষমতা থাকতে হয়। আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।